আমার নাম হচ্ছে মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমি পড়াশোনা আমার ডিপার্টমেন্ট ছিল ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আমি 41তম বিসিএস থেকে তথ্য ক্যাডারে কর্মরত আছি। এই হচ্ছে পরিচয়। তো আপনাদের সাথে আস্তে আস্তে পরিচিত হয়ে যাব আর আমরা পড়ালেখা শুরু করে দিই। তো আজকে আমাদের আইসিটির বেসিক ক্লাস। তো বেসিক ক্লাস হলো আমরা কিছুটা পড়ালেখা আগায় রাখবো, কারণ আমাদের লেকচার ওয়ানে যেই টপিক গুলো আছে সেটা আমরা আসলে লেকচার ওয়ানে শেষ করতে পারি না। আপনাদের সাথে এমনিও কথা হবে, আর হচ্ছে পড়াশোনা টেকনিক নিয়ে আলোচনা হবে, প্লাস আমরা লেকচার ওয়ানের কিছু পড়াও এগিয়ে রাখবো, সো দ্যাট আমাদের লেকচার ওয়ান করতে গিয়ে আমরা যাতে প্রবলেম ফেস না করি। এখন আপনাদের জন্য প্রথম যে সাজেশন সেটা হচ্ছে আপনারা 35তম বিসিএস থেকে 50তম বিসিএস এর প্রশ্নগুলো একটু দেখবেন। প্রথম সাজেশন, কিছু পারা লাগবে না, জাস্ট আপনি কোয়েশ্চেন গুলো দেখবেন। তো আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে 40তম থেকে যদি বলি, 40 থেকে এই 50 পর্যন্ত কোনো বিসিএসসি আইসিটি পার্টের কোয়েশ্চেন ইজি হয় নাই। ইনফ্যাক্ট 47 থেকে সব পার্টই ডিফিকাল্ট হয়। 47-এর আগেও 40 থেকে মোটামুটি 46 পর্যন্ত কিছু কোয়েশ্চেন ইজি হয়েছে, কিছু কোয়েশ্চেন ডিফিকাল্ট হয়েছে, কিন্তু ওভারঅল আইসিটি কোয়েশ্চেন দেখবেন অলওয়েজ ডিফিকাল্ট হয়েছে। তো এখান থেকে আপনি আসলে কি বুঝতেছেন? আপনি বুঝতেছেন যে সরকার যেই থাকুক না কেন, প্রতিটা সরকার চাচ্ছে সরকারি চাকরিতে যাতে আইসিটিতে এক্সপার্ট মানুষজন আসে, আইসিটিতে একটু দক্ষ মানুষজন যাতে সরকারি চাকরিতে আসে। এবং তার প্রমাণ তো আপনি আসলে দেখতেই পাচ্ছেন, ক্যাডার সার্ভিসে দেখবেন যে ইঞ্জিনিয়ারের সংখ্যাই সবচেয়ে বেশি। তো সরকারও সেইভাবেই চাচ্ছে। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে, আইসিটি একটু ভালো মতো পড়তে হবে। সো আপনার জন্য সেটা উপকারী হবে। প্রথম ব্যাপার গেল। সেকেন্ড ব্যাপার হচ্ছে আপনাকে একটু কোয়েশ্চেনের সাথে ভালো মতো লেগে থাকতে হবে, যে কোয়েশ্চেন যেই ডিফিকাল্টি লেভেলের হয়, আপনার পড়াশোনা কি সেই মানের পড়াশোনা আপনার হচ্ছে কিনা। আমরা অনেক সময় কিন্তু ওই মানের পড়াশোনা না করেও সেলফ স্যাটিসফ্যাকশনে ভুগি। তো এরকম যাতে না হয়। আমি হয়তোবা পড়াশোনা করতেছি প্রাইমারি নিবন্ধন লেভেলে, বাট আমার কোশ্চেন বিসিএস লেভেলে হবে, আমি বিসিএস দিচ্ছি, বাট ওই মানের পড়াশোনাটাই করতেছি না। সো এই ব্যাপারটা কিন্তু আমাদের অলওয়েজ চেক এন্ড ব্যালেন্স করতে হবে। ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। আবার অনেক সময় আমরা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি, যে আমি কি আসলে পারবো। হয়তোবা আপনার পড়াশোনা মানসম্মতই হচ্ছে, বাট আপনি তারপরেও ভাবেন যে আমাকে হয়তো আরো বেশি পড়তে হবে। এটা ভাবা ভালো, খারাপ না, কিন্তু এই ভাবনাটা বন্ধ করে দিতে হবে পরীক্ষার 1 মাস আগে। কারণ আপনি যদি এই ভাবনাটা ক্যারি করে এক্সাম হলে যান, তাহলে আপনি নার্ভাস থাকবেন, এবং এই নার্ভাস থাকার কারণে যেটা হবে, আপনি আপনার পারফরমেন্সটা শো করতে পারবেন না। আপনি হয়তো বা 130টা কোশ্চেন ভালো পারতেন, বাট আপনার নার্ভাসনেস এর কারণে দেখা যাবে যে 10টা কোশ্চেন ভুল হয়ে যাবে। সো আমাদেরকে এমনিতে আমার কনফিডেন্স লো থাকা ভালো, তাতে পড়ালেখা ভালো হবে, বাট পরীক্ষার অন্তত 1-1.5 মাস আগে এই লো কনফিডেন্স ভুলে যেতে হবে। আর হচ্ছে যে প্রবলেমটা ঘটে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের, সেটা হচ্ছে আমরা বিসিএস এর মানের পড়ালেখাই করি না, কিন্তু আমরা ভাবি যে না, পড়ালেখা প্রচুর হচ্ছে। ওকে, তো আপনাদের কিছু জানার থাকলে বলার থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা পড়ালেখা শুরু করব। বিসিএস সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইতে পারেন, বা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, ফ্লোর ওপেন। এই জন্য আমি আপনাদের চ্যাটটা ওপেন করে দিচ্ছি, পাশাপাশি আপনাদের আনমিউট করার অপশনও সবাইকে ওপেন করে দিচ্ছি, যাতে সবার কথা শুনতে পারি, আপনাদের বলার যে কোনো কিছু বলতে পারেন। ওকে, কেউ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার বিসিএস এ আইসিটি থেকে কত মার্কের প্রশ্ন আসে? আচ্ছা, বিসিএস এর প্রিলিমিনারিতে প্রশ্ন আসে হচ্ছে 15 মার্কের, আর লিখিততে প্রশ্ন আসে হচ্ছে টোটাল ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার দুইটা মিলে 40 মার্কসের। লিখিত যে 100 মার্কের পরীক্ষা হয়, সেখানে 40 থাকে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার মিলে। এর মাঝে কম্পিউটার পার্ট থেকে থাকে 25, ইলেকট্রিক্যাল পার্ট থেকে থাকে 15। এখানে কি স্যার ম্যাথ থাকে ম্যাথ আইসিটি তে? থাকে বলতে? ওই বাইনারি আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ম্যাথগুলো আর কি। হ্যাঁ, এই পার্টটা থাকে হচ্ছে প্রিলিতে। লিখিততে এই ম্যাথ রিলেটেড ব্যাপারগুলো, অর্থাৎ নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা, এটা আসলে লিখিততে থাকে না, প্রিলিতে থাকে। আলহামদুলিল্লাহ, স্যার থ্যাংক ইউ স্যার। স্যার একটা রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার লিখিত যে 40 মার্ক, এটা কি স্যার বিজ্ঞানের সাথে ইনভলভ?
হ্যাঁ, বিজ্ঞানের সাথে ইনভলভ। তো ডেইলি সায়েন্স যে ব্যাপারটা সেটা থাকে 60 মার্ক, আর ইলেকট্রিক্যাল ব্যাপার থাকে 15 মার্ক, আর 25 মার্ক থাকে হচ্ছে মূলত আইসিটি পার্টে, পিওর আইসিটি পার্টে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, কমেন্টের দুইটা কোশ্চেন আমরা একটু ফলো করি। তাসনুবা বলেছেন, তার আগে তাহমিনা বলেছেন কোন বইটা ফলো করবেন। তো পড়ার জন্য আসলে আপনি কয়েকটা জিনিস ফলো করবেন। ফার্স্ট জিনিস হচ্ছে ক্লাস লেকচার। তো ক্লাস লেকচারটা ফার্স্টে ফলো করবেন। আমরা ক্লাসে অনেক ডেপথে গিয়ে পড়বো, সেটা হয়তোবা আজকে অত ডেপথে হয়তোবা যাবো না, চাইতেও পারি যদি আপনারা এগ্রি করেন তাহলে আজকেই ডেপথে চলে যেতে পারি। আর এগ্রি না করলে আমরা নেক্সট দিন আমাদের ডেপথে যাইতেই হবে। আমরা অনেক ডিপলি পড়াশোনা করব ক্লাস লেকচার। সো ক্লাসে খুব ভালো মতো বুঝতে হবে, প্রথম ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে বাজারের যে কোনো পাবলিকেশনের একটা বই আপনাকে পড়তে হবে। সেটা আলাউস কম্পিউটার হোক, বা সেটা লিখিতর জন্য সায়েন্স আওয়ার হোক, প্রিলির জন্য আলাউস কম্পিউটার হোক, বা ইজি কম্পিউটার হোক, বা MP3 হোক, বা যে কোনো ব্র্যান্ড হোক, একটা ব্র্যান্ডের বই ভালো মতো পড়তে হবে। সেকেন্ড কাজ গেল। থার্ড কাজ হচ্ছে আপনাকে লেকচার শিট বা যা যা দেওয়া হবে কোচিং থেকে ম্যাটেরিয়াল সেটা পড়তে হবে। ফোর্থ কাজ হচ্ছে বিসিএস এবং ব্যাংক, এই দুইটা সেক্টরের প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে। বিসিএস এর অন্তত 35 থেকে 50 পর্যন্ত সবগুলা কোশ্চেনের কমপ্লিট সলিউশন করতে হবে। শুধু এমন না যে আমি ক নাম্বার আনসার রাইট শুধু ক সম্পর্কে জানি, খ, গ, ঘ, এই বাকি তিনটা কেন রাইট না, এই বাকি তিনটা কি জিনিস, এই কমপ্লিট নলেজ আমার নিতে হবে। বিসিএস এর কোশ্চেন এবং ব্যাংকের কোশ্চেন। ব্যাংকের কোশ্চেন হচ্ছে 2020 সার্কুলার থেকে শুরু করে এখন 24 ভিত্তিক সার্কুলারের পরীক্ষা চলছে। অর্থাৎ বিগত 4-5 বছরের ব্যাংকের কোশ্চেন গুলো আপনাকে সলভ করতে হবে, এবং সলভ মানে কমপ্লিট সলিউশন। তো এই কয়টা কাজ যদি করতে পারেন তাহলে শুধু এই স্টাইলটা শুধু যে আইসিটির জন্য তা না, সবগুলো সাবজেক্টে যদি আপনি এইভাবে পড়তে পারেন, ক্লাস লেকচার ভালো মতো পড়বেন, বাজারে যে কোনো একটা বই ভালো মতো পড়বেন, বিসিএস এবং ব্যাংকের সবগুলা কোশ্চেন ভালো মতো সলিউশন করবেন, এবং ওইখান থেকে ইনসাইট নেবেন যে আমি যে পড়তেছি আমি কি ওই মানের পড়ালেখা করছি। আমি হয়তো বা পড়ছি, ধরেন 38তম বিসিএস এর কোশ্চেন একটা মনে আসলো, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কি ধরনের রচনা। আমি হয়তো বা পড়ছি শ্রীকৃষ্ণ কীর্তনের সংগ্রহ থেকে হয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন এটা আসলে কোথায় পাওয়া গেছে, এটার আবিষ্কারক কে, কত সালে আবিষ্কার হয়েছে, 1909 সালে, তারপরে হচ্ছে ওই বাঁকুড়ার গোয়ালঘর থেকে, এইটুকু পড়ে আমি স্যাটিসফাইড। বাট 38তম বিসিএস এ কোশ্চেন করছে যেটা আসলে কোন ধরনের রচনা, এটা গঠনগত দিক থেকে নাটগীতি, তারপর রসের দিক থেকে শৃঙ্গার রস, ওই মানের পড়ালেখাটা আমার হয়েছে কিনা, শ্রীকৃষ্ণ কীর্তে কয়টা খণ্ড, 13টা খণ্ড, কোন খণ্ডের নাম কি, আমি কি ওই ক্যাটাগরির পড়ালেখাটা করতেছি কিনা। বাংলা দিয়ে একটা এক্সাম্পল দিলাম আর কি। সো কোশ্চেন সলভ করার সময় আপনি নিজেকে জাজ করবেন, আমি কি ওই ব্র্যান্ডের পড়ালেখা করছি, না আমি ওই হালকা পাতলা পড়েই ভাবতেছি যে অনেক কিছু হয়ে গেছে। এটা কিন্তু আমাদের প্রথম ক্যান্ডিডেট যারা, নতুন ক্যান্ডিডেট যারা, তাদের এই প্রবলেমটা হয়। জাস্ট বিসিএস এর পড়ালেখা শুরু করেই মনে হয় যে আমি তো ক্যাডার হয়ে গেছি, তারপরে মনে হয় আর এইটা কোনো ব্যাপার। এটা কিন্তু নতুনদের জন্য, যারা একটু দু একবার পরীক্ষা দিচ্ছেন ও বুঝে, নতুনদের জন্য বলতেছি। ফার্স্ট টাইম ক্যাডার হইতে হইলে আপনাকে কিন্তু কোশ্চেন দেখে বারবার নিজের সাথে ইভালুয়েট করতে হবে যে আমি কি এই ব্র্যান্ডের পড়ালেখা করি কিনা, আমার পড়ালেখার মাধ্যমে এই ধরনের আরেকটা ভিন্ন কোশ্চেন আসলে আমি পারতাম কিনা, এই জাস্টিফিকেশনটা করে যেতে হবে। তাহলে প্রিভিয়াস কোশ্চেন সলভ করবেন, ক্লাস লেকচার পড়বেন, একটা ব্র্যান্ডের বই পড়বেন, লেকচার শিট বা লেকচার ম্যাটেরিয়াল যা দেওয়া হয় সেগুলো পড়বেন, ইনশাল্লাহ প্রবলেম হবে না। ওকে, স্যার পরে আচ্ছা একটু কমেন্টের কোশ্চেন দুই একটা পরে আপনার কাছে আসতেছি, ডেফিনেটলি আপনার কাছে আসবো। কমেন্টের কোশ্চেন হচ্ছে কোন বই ফলো করবো বলে ফেলছি, আইসিটির জন্য কোন বই পড়বো। ওকে, অ্যাপিয়ার সিস্টেমটা কি কোন দিন আগ থেকে অ্যাপ্লাই করা যায়। আপনি যখন আপনার ফাইনাল পরীক্ষাটা দিয়ে ফেলবেন, ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা যখন দিয়ে ফেলবেন, তখন ফোর্থ ইয়ার ফাইনালের রেজাল্ট ছাড়া আগের কোনো জায়গায় ফেল থাকা যাবে না। ইয়ারে কোনো ফেল থাকা যাবে না, সেকেন্ড ইয়ারে ফেল থাকা যাবে না, কোনো সেমিস্টার প্রিভিয়াস ফেল থাকা যাবে না। এবং ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষাটা আপনি দিয়ে ফেলছেন, ফাইনাল পরীক্ষায় রেজাল্ট যদি ফেল আসে তাহলেও আপনি বাদ হয়ে যাবেন। কিন্তু ফাইনাল পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট পাবলিশ হয়নি, আপনি আবেদন করতে পারবেন। ফাইনাল রেজাল্ট দেওয়ার পর কোনো সাবজেক্টে যদি আপনার ফেল থাকে তাহলে বাদ। এবং এরকম ঘটনা কিন্তু ঘটছে, ইভেন ফরেন ক্যাডারেও এরকম
বুয়েটের স্টুডেন্ট, এরকমও ঘটছে, তারা জয়েন করছে, জয়েন করার পরে ওরা তো আর ধরতে পারে নাই আসলে ঘরের শত্রু বিভীষণ, তাই না? ঘরের বন্ধু বান্ধবী বলে দিচ্ছে যে ওর কিন্তু অমুক ইয়ার একটা ফেল ছিল, পুলিশ ভেরিফিকেশনও ধরা পড়ে নাই, বাট ফ্রেন্ডরা চিঠি দিয়ে একদম 3 বছরের জন্য স্থগিত করে দিছে, এরকম ঘটনাও ঘটছে। আচ্ছা, এই হলো অ্যাপিয়ার্ডের ব্যাপার। অ্যাপিয়ার্ড দিয়ে আপনি দিতে পারবেন, ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়ে ফেলছেন, এরপরে আপনার ভার্সিটি থেকে একটা সার্টিফিকেট নেবেন যে প্রিভিয়াসলি কোনো ফেল নাই, ফাইনাল পরীক্ষা দিছেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটাই অ্যাপিয়ার্ড সার্টিফিকেট, এটা নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফাইনাল পরীক্ষার কোনো একটাতে ফেল করলে আপনার ওই বিসিএস এর অ্যাপ্লিকেশন বাদ, আপনি ভাইবা দিতে যাবেন না। আর ভাইবা দেওয়ার সময় অবশ্যই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর যদি যান এবং ধরা পড়েন, তাহলে আপনাকে 1, 2, 3, 4 বিসিএস এর জন্য সাসপেন্ড করবে, আপনার পক্ষে আর এটা কন্টিনিউ করা পসিবল হবে না। কমেন্ট পার্ট শেষ। এখন যেই ভাইয়া বলতেছিলেন তিনি একটু বলে ফেলেন, আপনার সাথে কথা বলি। স্যার, ইন্টারমিডিয়েটে আইসিটিতে দুর্বল ছিলাম, হুম, তো মনে রাখবেন। ওকে। এখনো ভয় লাগছে যে আপনি কোন জায়গা থেকে ধরে, পারি কি পারি না। ভয় লাগতেছে? আচ্ছা, জি আমি স্যার। সবচেয়ে কঠিন টপিক ধরবো আজকে, ইনশাল্লাহ সবচেয়ে কঠিন টপিক ধরবো, দেখেন বোঝা যায় কিনা। আর না বুঝলে আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? সবচেয়ে কঠিন টপিকে পড়াবো। পড়াবো মানে আসলে পড়ার সাথে আপনাকে পরিচয় করানো। আমরা তো নেক্সট লেকচার থেকে আসলে লেকচার 1 শুরু করবো, এটা তো বেসিক ক্লাস, ঠিক আছে? সবচেয়ে কঠিন জিনিস পড়াবো, দেখি আমরা সবাই বুঝি কিনা। আর কেউ কিছু বলবেন নাকি আমরা শুরু করে দিব? আচ্ছা, আর আমরা থাকবো ভাইয়ারা, আমরা নরমালি মিউট থাকবো, যখন আমার সাথে কথা বলা দরকার হবে তখন আপনারা একটু আনমিউট হবেন, আদারওয়াইজ নরমালি আমরা মিউট থাকবো। আদারওয়াইজ আপনাদের ভেতরকার নয়েজ আমার কাছে চলে আসে, এটা আসলে সবার জন্য বিরক্তিকর হবে। তো কারো কিছু বলার না থাকলে চলেন আমরা একটু শুরুটা করি। আচ্ছা, দেখি আমরা বুঝি কিনা। আমরা সবচেয়ে কঠিন টপিক গুলো নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আমার একটা কম্পিউটার, আমার কম্পিউটার না, এই কম্পিউটার হচ্ছে ইউটিউব কোম্পানির কম্পিউটার। এই কোম্পানির মালিক হচ্ছে ইউটিউব, এই কোম্পানির মালিক কে? ইউটিউব। ওকে, এই কোম্পানির মালিক ইউটিউব। আর এটা হচ্ছে আমার মোবাইল বা আমার ল্যাপটপ বা আমার ডেস্কটপ। এখন আমি চাচ্ছি আমার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আমি ইউটিউবের কম্পিউটারে প্রবেশ করে একটা ভিডিও দেখব। আমি চাচ্ছি কি ইউটিউব কোম্পানির এই কম্পিউটারটাতে প্রবেশ করে আমরা একটা ভিডিও দেখব। ভালো কথা, আমরা ইউটিউব কোম্পানির এই কম্পিউটারে ঢুকে আমরা ভিডিও দেখতে চাই। শুধু আমি চাই না, আপনিও চান। আপনি চান আপনার মোবাইল থেকে ইউটিউব কোম্পানির এই কম্পিউটারে ঢুকে ভিডিও টিডিও দেখবেন। এই যে জার্মানি হেরে গেছে, টাই ব্রেকারে কি ঘটছে, আপনি এটা দেখতে চাচ্ছেন। তারপরে আপনার কোনো বন্ধু, সেও ল্যাপটপ ইউজ করে ইউটিউব কোম্পানির এই কম্পিউটারটা থেকে ভিডিও দেখতে চাচ্ছে। ভালো কথা, তাহলে আমাদের সবাইকে কিন্তু ইউটিউব কোম্পানির এই কম্পিউটারে প্রবেশ করতে হবে, প্রবেশ করে এখান থেকে ভিডিও এনে আমাদের দেখতে হবে। এই যে ইউটিউব কোম্পানি, সে যে এরকম হাজার হাজার ভিডিও রেখে দিছে, আজকে জার্মানি হেরে গেছে প্যারাগুয়ের কাছে, এই ভিডিও ওরা এখানে রাখছে। তারপরে ব্রাজিল জিতে গেছে, কার সাথে যেন ব্রাজিল জিতলো, ভুলে গেলাম, জাপান। জাপানের সাথে জিতলো, এই ভিডিও এখানে রাখছে। তারপরে হচ্ছে আজকে বড় দল হারলো কোনটা যেন, নেদারল্যান্ড হেরে গেছে নেদারল্যান্ড। ওর কাছে, এই ভিডিও এখানে আছে। এখন ইউটিউব কোম্পানি এত ভিডিও এইখানে যে রাখছে, এই ভিডিও কি ইউটিউবের মালিক বসে বসে দেখার জন্য রাখছে? না, সে এত ভিডিও এখানে রাখছে আপনি আমি যাতে দেখতে পারি, আমাদের সেবায় এই ভিডিওগুলো রাখছে। যেহেতু ইউটিউব কোম্পানির এই কম্পিউটার আপনার আমার সুবিধার জন্য ভিডিওগুলো এখানে রেখে দেয়, সেই জন্য ইউটিউব কোম্পানির এই কম্পিউটারকে আমরা বলবো সার্ভার কম্পিউটার। ইউটিউব কোম্পানির এই কম্পিউটারটাকে আমরা বলবো সার্ভার কম্পিউটার। আর আমরা তো এই সার্ভিস নিচ্ছি, ও সার্ভিস দেয়, আমাদেরকে সার্ভ করে, এই জন্য এটার নাম সার্ভার। আর আমরা যে সার্ভিস নিচ্ছি, যারা সার্ভিস দেয় তাদেরকে কি বলে? কে বলতে পারবেন আমাকে? যারা সার্ভিস দেয় তাদের ক্লায়েন্ট বলে। আমরা এই কম্পিউটারটা থেকে সার্ভিস নিচ্ছি, ব্রাজিল ফ্যানরা
এখানে গিয়ে ব্রাজিলের জয় দেখতেছে, 1 গোলে পিছায় যাওয়ার পরেও 2 গোল দিয়ে জয়লাভ করছে, এটা ব্রাজিল ফ্যানরা দেখতেছে। আবার আর্জেন্টাইন ফ্যানরা তারা দেখতেছে যে মেসি 6 ম্যাচে 6 গোল দিছে, ওই 6 গোলের ক্লিপ দেখতেছে। তারপর জার্মান ফ্যানরা ওরা দেখতেছে যে ওরা 2014 সালে কাপ নিছে, সেই ভিডিও দেখতেছে। তাহলে ও আসলে সকল ভিডিও রেখে দিছে, বাকি সবাই সব ভিডিও কালেক্ট করতেছে। এই জন্য এই বেটা সার্ভার আর এরা হচ্ছে ক্লায়েন্ট। ওকে, বুঝলাম এইটুকু আমরা। এটা হচ্ছে সার্ভার, এরা হচ্ছে ক্লায়েন্ট। এখন আমরা এই কম্পিউটার আসলে প্রবেশ করব কিভাবে? আমরা এই কম্পিউটারে প্রবেশ করব কিভাবে? এটা হচ্ছে বড় কোশ্চেন, আমরা প্রবেশ করব কিভাবে? তো এই কম্পিউটারে প্রবেশ করার জন্য আমাদের দরকার হবে ইন্টারনেট। এই কম্পিউটারে আমরা প্রবেশ করতে চাই, আমাদের দরকার হবে ইন্টারনেট। ইন্টারনেট। এখন প্রশ্ন হলো ইন্টারনেট আবার কি জিনিস? ইন্টারনেটটা কি? তো ইন্টারনেট হচ্ছে একটা নেটওয়ার্ক। ইন্টারনেট কি? একটা নেটওয়ার্ক। এখন প্রশ্ন আসতেছে নেটওয়ার্কটা কি? নেটওয়ার্ক আবার কি জিনিস? নেটওয়ার্ক হচ্ছে যখন আমরা একাধিক কম্পিউটারকে পরস্পরের সাথে কানেক্টেড রাখবো, একাধিক কম্পিউটারকে যুক্ত রাখবো, একাধিক কম্পিউটারকে যুক্ত রাখার প্রক্রিয়াকে বলা হয় নেটওয়ার্ক। তাহলে ইন্টারনেট কি করে? একাধিক কম্পিউটারকে যুক্ত রাখে। একাধিক কম্পিউটার, যেমন এখানে সবগুলা কম্পিউটার, আমারটা, আপনারটা, আপনারটা, সবাই কানেক্টেড, সবাই কানেক্টেড। এরকম একাধিক কানেক্টেড কম্পিউটারকে আমরা বলবো নেটওয়ার্ক বা কম্পিউটার নেটওয়ার্ক। শুধু নেটওয়ার্ক বললেও আমরা কম্পিউটার নেটওয়ার্কই বুঝি। তাহলে ইন্টারনেট কি? একটা কম্পিউটার নেটওয়ার্ক। একাধিক কম্পিউটার যখন পরস্পরের সাথে কানেক্টেড, এই কানেক্টেড কম্পিউটার গুলোকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। এখন এই কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে, ভালো কথা, কম্পিউটার নেটওয়ার্ক। এই কম্পিউটার নেটওয়ার্ক এটা আবার অনেক প্রকারের হয়। যদি যেই কম্পিউটার গুলোকে আমরা কানেক্ট করছি, এই যে কম্পিউটার গুলোকে কানেক্ট করলাম না, কানেক্ট করলে তো কম্পিউটার নেটওয়ার্ক হয়েছে। যদি কম্পিউটার গুলো খুব কাছাকাছি থাকে, তখন সেই নেটওয়ার্কের নাম প্যান। ফুল মিনিং কে বলতে পারবেন? পার্সোনাল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে যদি আমরা যেই কম্পিউটার থেকে কানেক্ট করছি তারা খুব কাছে, তারা খুবই কাছাকাছি, তখন তার নাম হয় প্যান। আমরা যে কম্পিউটার গুলোকে কানেক্ট করছি তারা মোটামুটি দূরে, মোটামুটি দূরে মানে কি? একই বিল্ডিং এর একাধিক ফ্লোরে অথবা আশপাশের বিল্ডিং এ, তখন যে নেটওয়ার্ক হয় তার নাম হচ্ছে ল্যান। মিডিয়া নেটওয়ার্ক স্যার। লোকাল লোকাল কার জানি নয়েজ আসতেছে, বোঝা যাচ্ছে না আপনার কথা ক্লিয়ারলি। ওকে, আমরা আনমিউট হয়ে, আপনারা আনমিউট হয়ে আমার সাথে কথা বলবেন আর তারপরে মিউট হয়ে যাবেন, তাহলে আমাদের যে ফ্লো নষ্ট হয়ে যাচ্ছে, নয়েজ আসতেছে। আচ্ছা, এখন আমরা যদি একাধিক কম্পিউটারকে কানেক্ট করলাম, যেই কম্পিউটার গুলো বেশ খানিকটা দূরে একটা শহরের মধ্যে থাকে, সেই নেটওয়ার্কের নাম হবে ম্যান। ধরেন একটা কম্পিউটার হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে, একটা কম্পিউটার হচ্ছে মিরপুরে, একটা কম্পিউটার হচ্ছে মতিঝিলে, বাট একটা শহরের মাঝে এই কম্পিউটার গুলোকে আমরা কানেক্ট করছি, তখন সেই নেটওয়ার্কের নাম হচ্ছে ম্যান। আর আমি যদি একাধিক শহরে থাকা কম্পিউটার গুলোকে কানেক্ট করি, সেই নেটওয়ার্কের নাম হচ্ছে ওয়েন। একাধিক শহর মানে কি বুঝতেছি? একটা কম্পিউটার ঢাকা, একটা চট্টগ্রাম, কানেক্ট করলাম ওয়েন। একটা কম্পিউটার ঢাকায়, একটা কম্পিউটার নিউ ইয়র্কে, কানেক্ট করলাম ওয়েন। একটা কম্পিউটার ঢাকায়, আরেকটা কম্পিউটার বজ্রাবাজার, কানেক্ট করলাম ওয়েন। তাহলে সোফার কি বুঝলাম? একাধিক কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত হলে সেটাকে আমরা বলবো কম্পিউটার নেটওয়ার্ক। যেই কম্পিউটার গুলো কানেক্টেড হয়েছে তারা খুবই কাছে, কোনো একটা বিল্ডিং এর কোনো একটা ফ্লোরে। যেমন আমি এখন এই বিল্ডিং এ দাঁড়ানো, সেই বিল্ডিং এর 5 তলায় দাঁড়ানো, এই 5 তলায় থাকা কম্পিউটার যদি কানেক্ট করি, তখন সেটাকে আমরা বলবো প্যান। একই বিল্ডিং এর একাধিক ফ্লোরে
কম্পিউটার গুলো আছে, অথবা আশপাশের বিল্ডিং এ আছে, বলবো ল্যান। কোন একটা শহরের মধ্যে কম্পিউটার গুলো আছে, তাকে বলবো ম্যান। আর একাধিক শহরে যদি কম্পিউটার গুলো থাকে, তাকে বলবো ওয়েন। আর একাধিক কম্পিউটার কানেক্টেড থাকলে তাকেই বলবো কম্পিউটার নেটওয়ার্ক। এই পর্যন্ত পুরাটা ক্লিয়ার কিনা আমাকে বলবেন। জি স্যার। জি স্যার। আরো ক্লিয়ার না হলে কিন্তু সে অবশ্যই বলবেন। জি স্যার স্যার। একটু ফুল বলে দিন স্যার। হ্যাঁ ভাই, বুঝি নাই, আরেকটু। স্যার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঢাকায় কি হবে? স্যার একটু বলে দেন। স্যার স্যার আরেকবার বুঝাই দিলে ভালো হইতো। ওকে, স্যার চল, আমরা ভালোটাই করব, আমরা ভালোটাই করতে চাই, ঠিক আছে? আচ্ছা, তো সহজ ভাষায় বলি, আমার কাছে কয়েকটা কম্পিউটার আছে, একাধিক কম্পিউটার। একাধিক মানে কি? 2টা, 5টা, 20টা, 500টা, 5000টা, 5 লাখটা, একাধিক কম্পিউটার আছে। ওকে, তো এরকম একাধিক কম্পিউটারকে যখন আমি পরস্পরের সাথে কানেক্ট করব, একাধিক কম্পিউটারকে যখন আমরা কানেক্ট করব, যুক্ত করব, একাধিক কম্পিউটারকে যুক্ত করব, সেই ব্যাপারকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। একাধিক কম্পিউটারকে যুক্ত করলে ব্যাপারটাকে বলে কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কি? একাধিক কম্পিউটার যুক্ত। এইটা বুঝি নাই কে, সে আমাকে কমেন্ট করবেন 30 সেকেন্ড টাইম। কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে এইটা বুঝি নাই এমন কেউ কি আছি? কম্পিউটার নেটওয়ার্ক কি এইটুকু বুঝি নাই এমন কেউ কি আছি? একাধিক কম্পিউটার কানেক্ট করছি, সেই ব্যাটার নামই কম্পিউটার নেটওয়ার্ক। ওকে, না বুঝলে অবশ্যই কমেন্টে লিখবেন। এখন এই যে আমি 2টা, 10টা, 10,000টা একাধিক কম্পিউটার যুক্ত করছি, যাদেরকে যুক্ত করছি তারা যদি খুব কাছে থাকে, খুব কাছের সংজ্ঞা কি? খুব কাছে মানেটা কি? কোনো একটা বিল্ডিং এর একটা ফ্লোরে। একটা ফ্লোর মানে কি? আমি একটা বিল্ডিং এর 5 তলায় আছি, 5ম তলায় 20টা কম্পিউটার আছে, তাদেরকে কানেক্ট করছি কেমন নেটওয়ার্ক? প্যান। প্যান মানে কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা যদি খুব কাছে থাকা কম্পিউটার, খুব কাছের সংজ্ঞা কি? কোনো একটা বিল্ডিং এর একটা ফ্লোরেই আছে। আমি কোনো বিল্ডিং এর নিচতলায় আছি, কোনো বিল্ডিং এর 20 তলায় আছি, সেখানে ওই 20 তলার মধ্যে যে কটা কম্পিউটারে থাকুক তাদেরকে কানেক্ট করলে সেটার নাম হবে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, কেউ না বুঝলে অবশ্যই জানাবেন। এরপরে আসেন ল্যান। ল্যানের ফুল মিনিং হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল, এরপরে এরিয়া নেটওয়ার্ক। তাহলে ল্যান কোনটা হবে? এই যে কম্পিউটার গুলাকে কানেক্ট করছি, কম্পিউটার গুলাকে যুক্ত রাখছি, কম্পিউটার গুলাকে যুক্ত রাখলেই ল্যান হবে। কিন্তু কাদেরকে যুক্ত রাখছি? যেই কম্পিউটার গুলো একটু দূরে। একটু দূরে মানে কি? একটু দূরের মানেটা আবার কি? একই বিল্ডিং এর একাধিক ফ্লোরে। যেমন ধরেন আপনি একটা বিল্ডিং এর দোতলায় থাকেন, আপনার বন্ধু থাকে 5 তলায়, 2টা কম্পিউটার তার দিয়ে যুক্ত করে দিচ্ছেন, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আপনি এক বিল্ডিং এ থাকেন, আপনার ফ্রেন্ড 3 বিল্ডিং পরে থাকে, এই 2টা কম্পিউটারকে কানেক্ট করছেন, ল্যান। আপনি হয়তোবা সার্জেন্ট জহুরুল হক হলে থাকেন, আর আপনার বন্ধু থাকে রোকেয়া হলে, এই 2 কম্পিউটারকে কানেক্ট করছেন, ল্যান। তাহলে কাছাকাছি থাকা কম্পিউটার, কোন একটা এলাকার মধ্যে থাকা কম্পিউটার। মহৎপুর এলাকার আপনারা 20 বন্ধু থাকেন, কম্পিউটার গুলোকে নেটওয়ার্ক কানেক্ট করছেন, ল্যান। এরপর আসেন ম্যান। ম্যানের মানে হচ্ছে মেট্রোপলিটন। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরিয়া নেটওয়ার্ক আর লিখলাম না। আপনি কোন একটা শহরের মধ্যে আছেন, শহরের মধ্যে থাকা কম্পিউটার গুলোকে কানেক্ট করছেন। যেমন আমার কাছে ম্যানের ফুল মিনিংটা আরেকবার বুঝতে চেয়েছেন, রিয়েলমি এসআই। এই রিয়েলমি এসআই আপনার শহর কোনটা আমাকে একটু বলেন তো? রিয়েলমি এসআই নাকি 5i? মিস্টার রিয়েলমি,
আপনার শহর কোনটা আমাকে বলেন। রিয়েলমি। ম্যান জি আরেকবার বুঝতে চেয়েছেন, বলবেন না আপনার শহর? বলেন। উনি মনে হয় মেট্রোপলিটন এরিয়ার পুলিশ। মেট্রোপলিটন এরিয়া পুলিশ। আচ্ছা, আপনার শহরটাই বলেন শুনি, আপনি কোন শহরে আছেন এখন? হ্যাঁ হ্যাঁ, কেউ কথা বলে না। স্যার আমাকে বলতেছেন? স্যার ময়মনসিংহ। ঢাকা। ময়মনসিংহের কোথায়? মুক্তাগাছা। ময়মনসিংহের মুক্তাগাছায় আপনি আছেন, আমাদেরকে মন্ডা খাওয়াবেন চাকরি করলে অবশ্যই। তো এই ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায়, ঠিক আছে, ওই জমিদার বাড়ির সামনে আপনার এক বন্ধু থাকে, তার একটা নেটওয়ার্ক আছে। জমিদার বাড়ি মানে কি শহীদ স্মৃতি কলেজ, সেটার সামনে একটা নেটওয়ার্ক কম্পিউটার আছে। এরপরে আপনি মনে করেন হৃদয়ের মোড়ে থাকেন, সেখানে আরেকটা কম্পিউটার আছে। তারপর মনে করেন ভাবকির মোড়ে আপনার আরেকটা বন্ধু থাকে, তার একটা কম্পিউটার আছে। এই যে মুক্তাগাছা শহরটুকু, এর ভেতরে থাকা আপনারা বন্ধু বান্ধব যে কম্পিউটার গুলো আছে, সেই কম্পিউটার গুলোকে কানেক্ট করছেন। কানেক্ট করলে যেই নেটওয়ার্ক হবে, সেই নেটওয়ার্কের নাম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তার মানে এটা একটা শহরের মধ্যে নেটওয়ার্কটা হবে, এটাকে আমরা বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ল্যান তাহলে কোনটা হবে? হ্যাঁ, শিওর শিওর। কথা হইতেছিল যে বুঝতে পারছি যে এখন এই যে ধরেন ময়মনসিংহ কিংবা রংপুর শহর কিংবা ঢাকা শহরের উদাহরণ দিলেন, বোঝা গেল। কিন্তু এমন যদি হয় যে এমন কিছু শহর আছে যেগুলো পুরো শহরটা দেখা গেছে যে পুরো বাংলাদেশের মতো, মানে এত বড় শহরের এরিয়াটা যদি অনেক বড় হয়ে থাকে, সেক্ষেত্রে কোনটা কোনটা বলবো আমরা আসলে, এই নেটওয়ার্কটা কোন নেটওয়ার্কের মধ্যে পড়বে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ম্যানই বলবো, কিন্তু আনফরচুনেটলি ব্যাপার হচ্ছে এত বড় শহর তো আপনি পাবেন না। আর আর একটা কথা ছিল যে এই নেটওয়ার্ক গুলো কি মানে ধরেন আমরা যখন দেখি যে ফেসবুক, আমার বন্ধু বান্ধবরা যখন এই যে ফ্রি ফায়ার কিংবা হয়তো যে অন্য টাইমের পাবজি টাবজি যখন খেলে, দেখি যে এক একজন এক এক জায়গা থেকে একই জায়গায় খেলতেছে আর কি। এইগুলো কি এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হবে কিনা, নাকি এই শুধু শুধু কম্পিউটার গুলোকে তার দিয়ে কানেক্ট হইতে হবে? না, তার ছাড়াও কানেক্ট হইতে পারে, তার দিয়েও কানেক্ট হইতে পারে। কানেকশন ইম্পর্টেন্ট। তার করছে না, তার ছাড়া করছেন ইম্পর্টেন্ট না। তাহলে বন্ধু বান্ধব সবাই মিলে যে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, এটাও নেটওয়ার্ক। যদি বন্ধু বান্ধবের অবস্থান হয় আপনার এই কোন শহর, রাজশাহী শহরে, রাজশাহী শহরের ভেতরে আপনার সব বন্ধু বান্ধবের অবস্থান, তখন সেটাকে আপনি বলবেন ম্যান। আর ওয়েন হওয়ার জন্য মোর দেন ওয়ান সিটি, একটা সিটির বেশি দূরে থাকতে হবে, তখন সেটাকে আমরা বলবো ওয়েন। ওয়েনের মানে আসলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্কে ভাগ করে ফেললাম কতটুকু দূরে তার উপর বেস করে। ওয়াইড মানে কি? হ্যাঁ বলেন। ওয়াইড মানে কি? ওয়েন মানে কি একটু দেখে বলেন তো ভাইয়া, বোর্ডের দিকে তাকায়া কি মনে হয় আপনার? ওয়াইড বলছি, ওয়াইড। কি ওয়াইড বলছি, ওয়াইড। ওয়াইড মানে অনেক বড় প্রশস্ত। ওয়াইড মানে ক্রিকেট খেলায় হোয়াইট বল দেখেন নাই? তার মানে কি অনেক দূর দিয়ে বল যাচ্ছে। ওয়াইড মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, না, উনি ওয়াইড এর অর্থ জানতে যাচ্ছে যে ওয়াইড মানে কি। ওয়াইড মানে দূর, তো বেশ দূরে, নাগালের বাইরে, এগুলো হচ্ছে ওয়াইড। তাহলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে মূলত ওয়েন। স্যার আমার একটা প্রশ্ন আছে। শিওর শিওর। স্যার আপনার বাড়ি কি মুক্তাগাছা নাকি? আমি ভাই সরকারি চাকরি করি তো অনেক বছর ধরে, এই জন্য বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই যাওয়া লাগছে, এবং অধিকাংশ জায়গায় আমি আসলে কম বেশি চিনি। আপনারাও চিনে যাবেন। না বাড়ি না তো এত মুক্তাগাছা এত কিছু না, কথা না, আমি শিখ বাড়ি না হইলে। কেন? চাকরিতে ঢোকেন, তারপরে বুঝবেন যে চাকরিতে ঢোকা লাগবে না, আপনি ভাইবা দিতে যান, তখন দেখবেন যে যারা ভাইবা নেয় তারাও আপনার বাড়ি চিনবে। আপনি চাকরি করলেও তখন দেখবেন যে আপনাকে আসলে চিনতে হবে। ওকে, আসেন এইবার আমরা আসল পয়েন্ট থেকে কিন্তু আমরা সরে গেছি, কারণ আমরা তো আসলে টপিকের শুরু থেকে পড়া শুরু করি নাই, আমরা আসলে কঠিন জিনিস পড়ার ট্রাই করতেছি আর কি। কিন্তু আমরা বেসিক ডেভেলপ করে করেই কঠিন জিনিস পড়বো, বাট মূল ক্লাস এরকম হবে না। মূল ক্লাস হবে টপিকের শুরু থেকে, ইজি থেকে আমরা গ্র্যাজুয়ালি হার্ডে যাব। আজকে তো আমাদের ওইরকম অত প্রেশার নাই,
আমরা আমাদের মতো করে পড়তেছি, বাট মেক শিওর করতে হবে আজকে থেকেই আমরা সব পয়েন্ট বুঝবো, ইচ এন্ড এভরি পয়েন্ট আমরা ক্লাস থেকে বুঝে যাব। এটা মেক শিওর করা আমাদের টার্গেট। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার এই যে এরকম কোন নেটওয়ার্ক নাই যে এক দেশ থেকে আরেক দেশের কম্পিউটারের সাথে মানে যোগাযোগ করা যাবে? এই তো দুই শহর, মানে আপনাকে এক্সাম্পল দিলাম, একটা শহর ঢাকা আরেকটা শহর নিউ ইয়র্ক, তাহলে তো দুই দেশ হয়ে গেল। তাহলে এক ও শহরের বাইরে চলে গেলেই, একাধিক শহর চলে আসলেই সেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন একাধিক শহর মানেই তো একাধিক দেশেও হয়ে যেতে পারে। এক শহরের বাইরে চলে গেছি সেটাই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ক্লিয়ার কিনা? সরি স্যার, একটা কোশ্চেন স্যার, যদি একবার বলছেন স্যার বলেন। প্লিজ। ম্যানটা স্যার একটু আরেকবার বলবেন স্যার কাইন্ডলি। কি জিনিস? স্যার ম্যান ম্যান। মেট আচ্ছা, এটা কিভাবে যেন বললেন? আপনার একটা কথা বলি, আপনি তো আমাকে বলেন তো ম্যানের ফুল মিনিং কি, একটু বোর্ড টোর্ড দেখেই বলেন। ম্যান মেট্রো এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন হচ্ছে সিটি বা শহরের সিনোনিম। তাহলে শহর, এরিয়া মানে এলাকা, নেটওয়ার্ক মানে নেটওয়ার্কই। নেটওয়ার্কের বাংলা কি আর হয়? নেটওয়ার্ক। তাহলে শহর এলাকার নেটওয়ার্ক। আপনার শহর বলেন দেখি। স্যার আমার শহর স্যার ঢাকা। আপনার শহর ঢাকা। আচ্ছা, ঢাকা নিয়ে তো সবাই চেনে। তাহলে এই আপনার ঢাকা শহরের কোন এলাকায় থাকেন, এটা এলাকার নামটাও একটু বলেন শুনি। স্যার কালিয়াকৈর। কালিয়াকৈর। কালিয়াকৈর তো আসলে গাজীপুর জেলায় পড়ে গেছে না? জি স্যার, বিভাগ তাহলে ঢাকা বলা। কালিয়াকৈর পড়ে গেছে আসলে জি স্যার। গাজীপুরে। তো এটাও আসলে কিন্তু প্রাউড হওয়ার মতো একটা জায়গা। সেখানে আপনারা আইটি সেন্টার টেন্টার বানাইছেন, তাই না? সেখান থেকে আমরা আইটি জ্ঞান অর্জন করব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবে কালিয়াকৈর থেকে। তারপর আপনাদের আশেপাশেই ওয়ালটন আছে চন্দ্রা এলাকায়। সো মোটামুটি গাজীপুর শহর আপনার। তো গাজীপুরের বিভিন্ন জায়গায় থাকা কম্পিউটার গুলাকে যদি কানেক্ট করতে পারেন তাহলে সেই নেটওয়ার্কের নাম হবে ম্যান। ম্যান। ঠিক আছে? ওকে স্যার। কম্পিউটার কালিয়াকৈর, আপনার এখানে একটা কম্পিউটার আছে, আপনার এক বন্ধু থাকে চন্দ্রাতে, আপনার আরেক বন্ধু থাকে হচ্ছে কোন জায়গায় থাকবে, ধরেন গাজীপুরায়, কালিয়াকৈর। আরেক বন্ধু থাকে হচ্ছে আপনার টঙ্গীতে। সখীপুরে। হ্যাঁ, এই একদম আনসার ক্যাম্পের সাথে একজন থাকে এই সখীপুরে। তো এই সব কম্পিউটারকে কানেক্ট করছেন, সেটার নাম হয়ে যাবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ধন্যবাদ স্যার, বুঝতে আচ্ছা, এখন আমি এইসব ছোটখাটো জিনিস নিয়ে ডিল করতে চাই না, আমি ইন্টারনেট নিয়ে। এখন ইন্টারনেট কখন হবে? ইন্টারনেটটা কখন হবে? ইন্টারনেট হওয়ার জন্য তাকে দুইটা শর্ত মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে ইন্টারনেট হবে অবশ্যই ওয়েন। তাহলে ইন্টারনেট একটা নেটওয়ার্ক। ইন্টারনেট আহামরি কিছু জিনিস না, ইন্টারনেট কি একটা নেটওয়ার্ক। নেটওয়ার্কটা কেমন? ওয়েন, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তার মানে এই নেটওয়ার্কটা আসলে পৃথিবীতে 4 রকমের নেটওয়ার্ক, তো তার মধ্যে সবচেয়ে বড়টা এটা। তার মানে এই নেটওয়ার্ক সবচেয়ে বড় হবে। শুরু হয়েছিল মূলত আমেরিকাতে, এখন তো সারা পৃথিবীর সাথেই কানেক্টেড। এখন আমরা একাধিক শহর বলতে সারা পৃথিবীকে বুঝি, বাট প্রথম দিকে তো একাধিক শহর মানে ওরা ভাবছে শুধু আমেরিকার 2টা শহর 3টা শহরকে কানেক্ট করবে, বাট এখন একাধিক শহর মানে হয়ে গেছে পুরা পৃথিবী। তাহলে ইন্টারনেট হওয়ার জন্য তাকে হইতে হবে ওয়েন। তাহলে ইন্টারনেট একটা নেটওয়ার্ক, একাধিক কম্পিউটারকে কানেক্ট করছে, বাট কেমন নেটওয়ার্ক? ওয়েন। প্রথম ব্যাপার এটা। দ্বিতীয় ব্যাপার, ইন্টারনেটে ঢুকতে পারে না এমন কেউ আছে? ইন্টারনেটে আমরা সবাই ঢুকতে পারি। এত এত মানুষ যদি এই নেটওয়ার্কে ঢুকি তাহলে আমাকে নিয়ম কানুন এস্টাবলিশ করতে হবে। যেমন ধরেন একটা হাসপাতালে যদি 5 জন মানুষ যায় তাহলে তো নিয়মের দরকার হয় না, যাবে ডাক্তার দেখায় চলে আসবে। বাট যদি ওই হসপিটালে 5 জন না গিয়ে 500 মানুষ যায় তখনই কিন্তু আমার নিয়মের দরকার হবে। তখনই আমাদের এই 500 মানুষকে লাইনে দাঁড় করাইতে হবে। 500 মানুষের মধ্যে যে আগে আসছে তাকে আগে স্লিপ দিতে হবে, দিয়ে বলতে হবে অমুক রুমে ডাক্তারের কাছে যান। পরের মানুষকে আরেকটা স্লিপ দিয়ে বলতে হবে অমুক মানুষ কাছে ডাক্তারের কাছে যান। আরেকজনকে বলতে হবে আপনার এক্স রে করতে হবে, আপনি অমুক জায়গাতে যান। নিয়ম স্থাপন করতে হবে। যখনই ইউজার বেড়ে যাবে, যখনই এই নেটওয়ার্কের মধ্যে অনেক বেশি মানুষ ঢুকে যাবে, তখনই আমার নেটওয়ার্কের ভেতরে নিয়ম স্থাপন করতে হবে। আর কম্পিউটারের ভাষায় এই নিয়মকে বলে প্রোটোকল। কম্পিউটারের ভাষায় এই নিয়মকে বলে
প্রোটোকল। কম্পিউটারের ভাষায় এই নিয়মকে বলে প্রোটোকল। তাহলে ইন্টারনেট হচ্ছে একটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে কি? অনেক কম্পিউটার কানেক্টেড, তার মানে ইন্টারনেট একটা কম্পিউটার নেটওয়ার্ক। কেমন ধরনের নেটওয়ার্ক? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তার মানে নেটওয়ার্ক 4 প্রকারের মধ্যে সবচেয়ে বড়টা এটা। আর সবচেয়ে বড়টা মানে যখন ওয়াইড এরিয়া নামটা রাখা হয়েছে তখন একাধিক শহর চিন্তা করা হয়েছে। আজকে ওয়াইড এরিয়া মানে গ্লোবালি, সারা ওয়ার্ল্ডে। তবে সারা ওয়ার্ল্ডে থাকা একটা কম্পিউটার নেটওয়ার্কের নাম ইন্টারনেট। আর এই ইন্টারনেটে যেহেতু আমরা সবাইকে ঢুকতে দিব, তাই এই নেটওয়ার্কটা ইচ্ছা মতো বানাইলে হবে না, যেহেতু অনেক মানুষ ঢুকবে। সো নিয়ম মেনে নেটওয়ার্ক বানাবো আমরা। তার মানে তাকে কিছু প্রোটোকল ফলো করতে হবে। নিয়মকে, সেট অফ রুলসকে, নিয়মকে বলা হয় প্রোটোকল কম্পিউটারের ভাষায়। তাহলে ইন্টারনেট কি জিনিস? আনসার কোশ্চেন যদি আমাদের করে, আনসার হবে ইন্টারনেট একটা কম্পিউটার নেটওয়ার্ক। কেমন কম্পিউটার নেটওয়ার্ক? ওয়েন। শুধু ওয়েন হইলেই হবে না, সেটা প্রোটোকলও মানতে হবে। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা বলেন? সবার কাছে ক্লিয়ার হইতে হবে, আমরা কাউকে রেখে আগাবো না। জি স্যার, ক্লিয়ার। তাহলে ইন্টারনেট ব্যাপারটা বুঝলাম। যে প্রোটোকল কি, তখন এক কথায় উত্তর দিব কি? আপনি বলেন তো ভাইয়া, প্রোটোকল কি? এটার এক কথায় উত্তর কি দিতে পারেন? আপনি পারবেন, আই বিলিভ আপনি পারবেন, বলেন। প্রোটোকল তো স্যার নিয়ম বা ইয়া, এক্স্যাক্টলি, প্রোটোকল কি? নিয়ম। নিয়ম। নিয়ম, এই তো হয়ে গেল প্রোটোকল কি নিয়ম। এখন এই নিয়মটা হলো কম্পিউটারে থাকার নিয়ম। এটা আপনার আমার নিয়ম না, বাট আপনি আমি ফলো করব কম্পিউটারের থ্রুতে। কম্পিউটারের থ্রুতে ফলো করব। যেমন আমরা ক্লাসে এখানে একটা প্রোটোকল বানাইতে পারি, সেটা হচ্ছে কোয়েশ্চেন করার সময় আমরা আনমিউট হব, এছাড়া মিউট থাকবো। যখন আমার সাথে কথা হবে তখন আনমিউট হয়ে কথা হবে, তারপর আমরা মিউট করে দিব। এই যে একটা প্রোটোকল, এই প্রোটোকল ফলো করে আমরা পড়ালেখা করব। তারপরে হচ্ছে কম্পিউটারও, সে যখন এই ইন্টারনেটে কানেক্টেড হবে, ইচ্ছা মতো কানেক্টেড হইলে হবে না, কারণ অনেক মানুষ একইজন একই চিন্তা করবে, সবাই নিয়ম মেনে কানেক্ট হবে। যেমন ক্লাসেও কেন আনমিউট হয়ে আপনাকে থাকতে হবে, সরি কেন মিউট হয়ে থাকতে হবে, কথা বলার সময় আনমিউট হতে হবে, কারণ এত মানুষ, এই জন্য, আর কোনো কারণ নেই। এখানেও একটা নেটওয়ার্ক যেটা কিনা ওয়েন এবং যেটা স্পেসিফিক নিয়ম মানে, সেটাকে বলবো ইন্টারনেট। এখন আমরা নিয়ম মেনে ওয়েন টাইপের কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করে আমরা সবাই এই ইউটিউব কোম্পানির কম্পিউটারে ঢুকতে চাই। ঢুকবো। এখন কেমনে ঢুকা যায়, ঢুকাটা আমরা এখন ঢুকবো। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার না ভাইয়ারা? স্যার এই যে জি স্যার, প্রোটোকল clear। গুলো, হুম, স্যার এই প্রোটোকলটা বা নিয়ম কানুন গুলো তৈরি করা মানে কম্পিউটারের মধ্যেই তৈরি করা থাকে, নাকি আমরা যে সার্ভারে প্রবেশ করবো সেই সার্ভার মানে কর্তৃপক্ষ অথরিটি তারা বারবার প্রোভাইড? কর্তৃপক্ষের কিছু থাকে, কিছু আপনার কম্পিউটারও থাকে। কারণ আপনার কম্পিউটার এক প্রোটোকলে বানানো, সার্ভার আরেক প্রোটোকলে বানানো। আপনার কম্পিউটার থেকে আপনি বলবেন, ওই সার্ভার বুঝবে না, ওই সার্ভার আপনার কাছে তথ্য পাঠাবে, আপনি আবার বুঝবেন, আপনার কম্পিউটার বুঝবে না। সো কিছু প্রোটোকল আছে যেটা আমার কম্পিউটার এবং যেই সার্ভারে ঢুকতে চাই দুইজনের মাঝে সেম। আবার কিছু প্রোটোকল আছে আমার কম্পিউটারে একরকম, সার্ভারে আরেক রকম। সো প্রোটোকলস, আচ্ছা প্রোটোকলস প্লুরাল বানায়, প্রচুর প্রোটোকলস আছে, এক এক কাজের জন্য এক এক প্রোটোকল। ক্লিয়ার কিনা বিষয়টা? কোশ্চেনটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এখানে হাজার হাজার কাজের জন্য হাজার হাজার প্রোটোকলস আছে। আচ্ছা, এখন আসেন আমরা দুই একটা প্রোটোকল সম্পর্কেও জানবো। এখন আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড হইতে চাই, সো দ্যাট আমরা ইউটিউব কোম্পানির এই কম্পিউটারে ঢুকতে পারি। এই মতলবে আমরা এই কানেকশনটা করতে চাই। ওকে, চলেন কানেকশনটা করতে যাচ্ছি। তো প্রথমেই ইউটিউব কি? একটা ওয়েবসাইট না? ইউটিউব কি জিনিস? একটা ওয়েবসাইট। ওয়েবসাইট 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 কি দিয়ে বানানো হয়? ওয়েবসাইট বানানো হয় কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে? ইন্টারমিডিয়েট আমরা সবাই পড়ছি। ওয়েবসাইট কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বানায় আমাকে বলেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ HTML, দিয়ে বানায়। HTML এর ফুল মিনিং কে বলতে পারবেন? hypertext, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
যেই ভাই বলেছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার জন্য আমরা এক বালতি সমবেদনা প্রকাশ করলাম। তো এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল দিয়ে আমরা ওয়েবসাইটের পেজ গুলা বানাবো, ওয়েবসাইটের পেজের গঠনগুলা বানাবো। এটা দিয়ে আমরা প্রোগ্রামিং করতে পারবো না। আমরা প্রোগ্রামিং নিয়েও পড়বো, কিভাবে প্রোগ্রামিং করতে হয়, প্রোগ্রামিং করবো না আমরা, বাট কি কি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করতে হয় এগুলো আমরা পড়বো, সম্ভবত আমরা লেকচার 2-তে পড়বো। আচ্ছা, আপাতত বলতেছি ওয়েবসাইটের পেজগুলো বানায় মূলত এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা দিয়ে, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইউটিউবও ডেফিনেটলি এইচটিএমএল দিয়ে বানানো, ফেসবুকও এইচটিএমএল দিয়ে বানানো, গুগল এইচটিএমএল দিয়ে বানানো, যত যত ওয়েবসাইট আছে সবাই এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে ওয়েবসাইটটা বানাইছে। তাহলে এখানে আমাদের ওয়েবসাইটটা আছে, আমরা এই ওয়েবসাইটে ঢুকতে চাই। এখন এই যে এই ওয়েবসাইটে ঢুকতে চাই, এই ওয়েবসাইটে ঢোকার জন্য আমাকে একটা নিয়ম মানতে হবে। এই যে বললাম না, এক এক কাজ ফলো করার জন্য এক এক নিয়ম, তাই না? আপনি ক্লাস করার সময় যে নিয়ম, মিউট থাকতে হবে, আনমিউট হয়ে কথা বলতে হবে, ক্লাস করার জন্য তো এটা নিয়ম। এইটা তো ডেফিনেটলি আপনার ভাত খাওয়ার নিয়ম না, ভাত খাওয়ার জন্য সেপারেট নিয়ম, তাই না? এক এক কাজের জন্য এক এক নিয়ম। তাহলে আমি যদি এখন এই ওয়েবসাইটে ঢুকতে চাই, ওয়েব পেজে ঢুকতে চাই, যে কিনা এইচটিএমএল দিয়ে নির্মিত, তখন আমাকে যেই নিয়ম মানতে হবে সেই নিয়মটাকে বলবো আমরা এইচ, সেই নিয়ম HTTP। এখন কেউ নাকি পারবে না, আই বিলিভ। HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, আমি একটু লিখি, এটার ফুল মিনিং ছিল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। কোয়েশ্চেন সহজ হলে এগুলো আসতে পারে যে এইচটিএমএল এর ফুল মিনিং কি, এইটা দিয়ে কি বানায়, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে, এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে কি কামটা করে। এটা দিয়ে কাম একটাই করে, সেটা হচ্ছে ওয়েবসাইট বানায়। ওয়েবসাইটের মূলত কঙ্কালটা বানায় আর কি। তারপর কঙ্কালে আমরা সিএসএস দিয়ে রংচং করব, এরপরে লজিক আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেভেলপ করতে পারি। যাই হোক, আর এইরকম ওয়েবসাইটে ঢোকার জন্য আমাকে নিয়ম মানতে হবে। এই ওয়েবসাইটে ঢোকার জন্য যে নিয়ম মানতে হবে তার নাম হচ্ছে এইচটিটিপি। সেই নিয়মের নাম এইচটিটিপি। এইচটিটিপির ফুল মিনিং কি, এটাও কোশ্চেন হইতে পারে। এটার মানে হচ্ছে হাইপার টেক্সট, তার মানে যেসব হাইপার টেক্সট আমরা ঢুকতে চাই, হাইপার টেক্সট ট্রান্সফার। দেখেন, এইসব হাইপার টেক্সট কই আছে, ওয়েবসাইটে আছে, ওইটাকে আমরা ট্রান্সফার করতে চাই। নামের মধ্যেও কিন্তু অর্থ আছে। হাইপার টেক্সট কোন টেক্সট, কোন লেখা, ওয়েবসাইটের লেখাগুলোকে বলা হয় হাইপার টেক্সট। সেই হাইপার টেক্সট গুলো ট্রান্সফার করে আমাদের কাছে আনতে চাই, এই জন্য ট্রান্সফার প্রোটোকল, ট্রান্সফার করার নিয়ম। তাহলে প্রথমেই এইখানে ঢোকার জন্য আমাদের দরকার হবে এইচটিটিপি, এই প্রোটোকলটা মানা দরকার হবে। আমরা সহজ স্বীকারোক্তি, আমরা মানবো, সমস্যা নাই, মানবো আমরা। এরপর আমরা এরকম এইচটিটিপি প্রোটোকল মেনে আমরা তো অনেক ওয়েবসাইটে ঢুকতে পারি। আমরা এই ইউটিউবের ওয়েবসাইটে ঢুকতে পারি, আবার ধরেন আমরা ফেসবুকের ওয়েবসাইটেও তো এই প্রোটোকল ফলো করেই ঢুকবো। তাহলে এই প্রোটোকল ফলো করে ঢুকতে হয় এমন কয়েক লাখ কম্পিউটার আছে। আমি তো সব কম্পিউটারে ঢুকবো না, আমি ঢুকবো কোন কম্পিউটারে, আমি ঢুকবো এখন ইউটিউবের কম্পিউটারে। বাট আমার কাছে তো এই প্রোটোকল ফলো করে এখানেও ঢুকা যায়, এই প্রোটোকল ফলো করে হাজার হাজার কম্পিউটারে ঢুকা যায়। তাহলে আমার ঢুকতে হবে এখন এই কম্পিউটারটা, এই কম্পিউটারটা আমাকে এখন ঢুকতে হবে। তাহলে আমাকে জানতে হবে এই কম্পিউটারটার নাম কি, আমাকে এই কম্পিউটারের নাম জানতে হবে, নাম জানতে হবে। এখন এই কম্পিউটারের নাম রাখা দরকার, এই কম্পিউটার আলাদা নাম রাখা দরকার। এখন মনে করেন এই কম্পিউটারের নাম আপনার একরকম পছন্দ, আরেকজনের আরেক রকম পছন্দ। এই কম্পিউটারের নাম রাখার জন্য তো আমরা বিভিন্ন জনকে দায়িত্ব দিতে পারি না। এই যে পৃথিবীতে এত এত কম্পিউটার,
যারা এইচটিটিপি প্রোটোকলটা ফলো করে, এই সকল কম্পিউটারের নাম রাখবে একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে IANA। সেই প্রতিষ্ঠানের নাম কি? IANA। IANA এর ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি। আমি একটু নিচে লিখে রাখি। IANA এর ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি। তো এই অথরিটি তারা ঠিক করে দেয় যে কোন কম্পিউটারের নাম কি হবে, এর নাম কি হবে, এর নাম কি হবে, এর নাম কি হবে, ওরা ঠিক করে দেয়। মানে আপনারা সবাই জানেন এই IANA ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি, আপনারা সবাই জানেন ইউটিউব কোম্পানির এই কম্পিউটারের নামটা ওরা কি রাখছে? কে বলতে পারবেন ইউটিউব কোম্পানির এই কম্পিউটারের নাম IANA ওরা কি নাম রাখছে? আমাকে বলেন দেখি। পারেন? সবাই পারেন? youtube.com। এক্স্যাক্টলি। তাহলে IANA প্রতিষ্ঠানটা বলছে, বাবা কম্পিউটার, যে কম্পিউটারে এত ভিডিও আছে, এই কম্পিউটারের নাম এখন থেকে youtube.com। এই কম্পিউটারের নাম রাখছে youtube.com। এই নামটা রাখছে। আচ্ছা, আপনার কি বিভিন্ন টাইপের নাম আছে না? একটা হচ্ছে ডাক নাম, একটা হচ্ছে ভালো নাম, একটা আছে বন্ধু বান্ধব ডাকে, এরকম বিভিন্ন টাইপের নামই তো আছে। ঠিক একইভাবে IANA ওরা যেই নামটা রাখছে, এই কম্পিউটারের যেই নাম রাখছে, এই নামকে ডাক নামও বলে না, ভালো নামও বলে না, ওরা বলে এই নামটাকে ডোমেইন নেম। এই নামটাকে ওরা বলে ডোমেইন নেম। তাহলে আমাকে একটু বলেন দেখি, ফেসবুক কোম্পানির জন্য IANA যেই নাম রাখছে, সেই নামটাকে কি নাম রাখছে ওরা বলেন তো? এটা আপনি পারেন? facebook.com। ওরা ফেসবুকের কম্পিউটারটার নাম রাখছে facebook.com। এই facebook.com কি আপনার ডাক নাম না ভালো নাম? কি নাম? কি ধরনের নাম এটা? ভালো নাম। ভালো নাম। এটাকে বলা হয় রাইট, এক্স্যাক্টলি, ডোমেইন নেম। তাহলে আমরা ঢুকতে চাই, এটাই ঢুকতে চাই না, আমরা ঢুকতে চাই এই ইউটিউব কোম্পানির এই কম্পিউটারে। তাহলে ইউটিউব কোম্পানির এই কম্পিউটারটার নাম কি? ডোমেইন নেম। এখন আমাকে বলেন তো, এই যে ইউটিউব কোম্পানির এই কম্পিউটার, এটা কি শুধু আপনি ঢুকবেন, আপনার বন্ধু বান্ধব ঢুকবে, না সারা পৃথিবী থেকে জালের মতো এখানে ঢোকা যায়? কাউকে সে বাধা দেয় না, সবাইকে ঢুকতে দেয়? নাকি শুধু আপনি আর আপনার বন্ধু বান্ধব ঢুকতে পারেন, আর বাকি কেউ আসলে আটকায় দেয়? সবাই ঢুকতে পারি আমরা। সবাই ঢুকতে পারে। তাহলে যেই কম্পিউটার গুলোতে আমরা সবাই ঢুকতে পারি, সেই কম্পিউটারের টাইপকে আমরা বলবো WWW। WWW এর ফুল মিনিং বলেন? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। রাইট, Web. WWW এর মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। Web. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তার মানে সারা পৃথিবী থেকে জালের মতো আমরা এখানে ঢুকতে পারি। এরপর ছোটখাটো পরীক্ষায় আমাদের আসে WWW এর জনক কে? কে বলতে পারবেন? কার মনে আছে WWW এর জনক কে? টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি, রাইট। ওকে, উত্তম কথা বলেছেন আপনারা। এখন কোনটুকু প্রোটোকল আর কোনটুকু এই কম্পিউটারের টাইপ সারা পৃথিবী থেকে জালের মতো ঢোকা যায়, আর কোনটুকু এই কম্পিউটারের নাম কেমন ধরনের নাম? ডোমেইন নাম। পার্থক্য তো দেখতেছি না, সব তো একরকম, পার্থক্য চিহ্ন দিতে হবে। তো এখন IANA বলছে, বাবারা তোমরা পার্থক্য চিহ্ন এইভাবে দিবা, এই যে প্রোটোকল শেষ তখন কোলন দিয়ে স্ল্যাশ দিয়ে দিবা। স্ল্যাশ মানে উল্টা দিয়ে ফেলছি, আচ্ছা সোজা দিয়ে আর কি, স্ল্যাশ দিবা। তাহলে কোলনের আগের অংশটা হচ্ছে প্রোটোকল, নিয়ম, আর কোলনের পরের অংশটা হচ্ছে কম্পিউটারের টাইপটা কেমন, কেমন জাতের কম্পিউটার সেটা। তাহলে টাইপ তো WWW, এটা টাইপ,
আর এটা হচ্ছে কম্পিউটারটার নাম, ডোমেইন নেম। তাহলে কোনটুকু নাম আর কোনটুকু কম্পিউটারের জাত, পার্থক্য কেমনে বুঝবা? আইএনএ বলছে মাঝখানে একটা ডট দিয়ে দিতে। ডটের আগেরটা হচ্ছে কম্পিউটারের টাইপ, ডটের পরেরটা হচ্ছে কম্পিউটারের নাম। তাহলে এইটা লিখতে পারলেই কিন্তু আমরা এই কম্পিউটার পর্যন্ত পৌঁছায় যেতে পারবো। আমি নিয়ম ফলো করতেছি, সো ইন্টারনেট আমাকে বলবে হ্যাঁ ভাইয়া তুমি আসতে পারো। নিয়ম ফলো করছে, ও আমাকে আসতে বলতে দিবে। কিন্তু যারা আসলে ইন্টারনেট চালাচ্ছে ওরা তো লাভ করতে চায়, ওরা শুধু প্রোটোকল মানলেই আপনাকে ঢুকতে দেয় না, ওরা বলে ভাইয়া টাকাও দিতে হবে। সো এই ইন্টারনেট চালাচ্ছে কে? এই যে বিভিন্ন মোবাইল অপারেটররা, তারপরে হচ্ছে সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, তারপরে হচ্ছে বিটিসিএল। সো ওরা নিয়ম মানলে আপনাকে ঢুকতে দেয় না, পাশাপাশি বলেছে আমাদের চলতে হবে না, টাকা পয়সা লাগবে না। সো টাকা নিবে, তারপরে আপনি এই নিয়ম ফলো করলে আপনাকে এই নেটওয়ার্কে ঢুকতে দিবে। আপনি বলছেন আমি নিয়ম মানছি, টাকাও দিছি, তখন আপনাকে এই নেটওয়ার্কে ঢুকতে দিল। ঢুকতে দেওয়ার পরে সে বুঝতে পারলো, এই নিয়ম দেখে বুঝতে পারলো আপনি ওয়েবসাইটে যাবেন। ওকে, সে ওয়েবসাইটে যাওয়ানোর জন্য আপনাকে রেডি করলো। এরপর এটা দেখে সে বুঝলো, ইন্টারনেটের জগৎ এটা দেখে বুঝলো যে আপনি যাবেন কোথায়? আপনি যাবেন মূলত পার্সোনাল কম্পিউটারে না, সারা পৃথিবী থেকে জালের মতো ঢোকা যায় এমন কম্পিউটারে। এরপরে এটা দেখে ইন্টারনেটের জগৎ সরাসরি বুঝবে না, এখানে একটু ঘোরানো পেঁচানো আছে। আজকে আমরা আর বেশি ঘোরানো পেঁচানোতে যাব না, আজকে আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। তো ঘোরানো পেঁচানোটা আমরা মূল ক্লাসে দেখবো না। তো আপাতত ঘুরানো পেঁচানো অংশটা বাদ দিলাম, সোজা করে বলি। youtube.com দেখে আপাততর জন্য সে বুঝবে এই কম্পিউটারে যাবে। সো এই কম্পিউটারের কাছে গিয়ে আপনার জন্য ভিডিওটা আপনার কাছে নিয়ে আসবে। এই দেখেন কানেক্টেড হয়ে গেল আপাততর জন্য, কিন্তু আসলে সে সরাসরি যাইতে পারবে না, তাকে ডিএনএস সার্ভার হয়ে ঘুরে যাইতে হবে। কেন ডিএনএস সার্ভার হয়ে ঘুরে যাবে তার ব্যাপারটা মনে হয় আজকে আর বলতে পারবো না, ইনশাল্লাহ আরেকদিন বলবো। আপাততর জন্য সে এই নাম দেখে এই কম্পিউটারের কাছে যাবে, যে আপনার ভিডিওটা নিয়ে আসবে। যা বললাম বোঝা গেছে কিনা ভাই? স্যার যে এইচটিটিপি পরে যে ক্লোন দিবেন ডবল স্ল্যাশ দিবেন, এটা স্যার একটু বুঝাই দেন। এটা আরেকটু বোঝার তো কিছু নাই, এটা আমি বলি নাই, এটা কে বলেছে এরকম দিতে হবে? ওই ভাই বলেন, আপনি তো বুঝছেনই। আরেকটা প্রোটোকল শিখাই আপনাকে, যে কোশ্চেন করবেন তার সাথে আমি একটু কথা বলবো, শুধু সে উত্তর দিবেন, কারণ বাকিরা তো বুঝছেন, এই জন্য তো আপনার কোশ্চেন নাই। এই যেই ভাই কোশ্চেন করছেন সেই ভাই শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আচ্ছা, আপনি তো বলেন এই যে এই এইচটিটিপি কোনটুকু আর কোনটুকু কম্পিউটারের জাত, এই দুইটা বোঝার জন্য একটা পার্থক্য চিহ্ন লাগবে। পার্থক্য চিহ্ন কি হইতে পারতো? স্টার হইতে পারতো, পার্থক্য চিহ্ন কোলন হইতে পারতো, পার্থক্য চিহ্ন হাইফেন হইতে পারতো, কিন্তু পার্থক্য চিহ্ন দিলাম আমরা কোলন আর ডাবল স্ল্যাশ। এটা কি আমার ইচ্ছায় দিছি? কার ইচ্ছায় দিছি ভাই? আপনি উত্তর দিবেন, কার ইচ্ছায় দিছি? স্যার আইএনএ বলছে তোরা বেটা এরকমই দিবি, সবাই এই নিয়ম মেনে চলবি, এই প্রোটোকল সবার মানতে হবে, না হলে এক এক কম্পিউটার এক এক নিয়ম মানলে তো আর যোগাযোগ মানে সম্ভব হবে না। এরপরে আইএনএ বলছে এইটুকু কম্পিউটারের টাইপ, এটা কম্পিউটারের নাম, দুইটার মাঝখানে ডট দিতে। আপনার মন চায় কমা দিতে, কিন্তু পারবেন না। কেন পারবেন না? আপনি যদি কমা দেন আপনার কম্পিউটার এক স্টাইলে চলবে, আপনার বন্ধুর কম্পিউটার আরেক স্টাইলে চলবে, যোগাযোগ সম্ভব হবে না, তাই না? আপনার স্টাইলে ধরেন আপনি চিকেন খেতে পছন্দ করেন, আর আপনার বন্ধু সে চিকেন খাই না, তাহলে আপনি আপনার বন্ধুর বাসায় তো দাওয়াত খেতে যেতে পারবেন না, আপনার বন্ধু আপনার বাসায় আসতে পারবে না। দুইজন যদি একই স্টাইলে চলেন তাহলে না দাওয়াত খাওয়া যাবে। সো এই জন্য আইএনএ বলছে, আমরাও মেনে নিছি, কম্পিউটারের জাত আর কম্পিউটারের নাম এদের মাঝখানে আমরা ডট চিহ্নটা ব্যবহার করব। এরপরে এটা তো কম্পিউটারের নাম। এই পর্যন্ত বুঝছি কিনা বলেন? হ্যাঁ, কি বলছেন বলেন, কোশ্চেন থাকলে বলেন। এইচটিপি দিয়ে আমরা ওয়েবসাইটে প্রবেশ করব, কিন্তু এইচটিএমএল এর কাজ কি বলছিলেন, একটু আবার বলতেন? এইচটিটিপি দিয়ে আমরা ওয়েবসাইটে প্রবেশ করব, তাই না? এখন ওয়েবসাইট তো বানাইতে হবে ভাই, ওয়েবসাইট বানাবো কেমনে? ওয়েবসাইট বানাবো একটা উপায়ে, সেই উপায়টার নাম হচ্ছে এইচটিএমএল।
আপনি একটা চিঠি টাইপ করবেন, চিঠি কেমনে টাইপ করবেন? MS ওয়ার্ড দিয়ে টাইপ করবেন। ঠিক একইভাবে একটা ওয়েবসাইট বানাবেন, কেমনে বানাবেন? MS ওয়ার্ড দিয়ে তো আর ওয়েবসাইট বানানো যাবে না। ওয়েবসাইট বানানোর জন্য দরকার হবে HTML। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ক্লিয়ার। এখন এই HTML দিয়ে বানানো ওয়েবসাইট গুলোতে ঢুকতে চান, HTML দিয়ে বানানো ওয়েবসাইটে ঢুকতে চান, তাহলে আপনাকে নিয়ম মানতে হবে। যেই নিয়ম মানতে হবে সেটার নাম HTTP। যেমন ধরেন দোকানে রাখা সিঙ্গারা, সিঙ্গারা খেতে হলে আপনাকে টমেটো সস নিয়ে যাইতে হবে। আবার ধরেন দোকানে বানানো পুডিং, পুডিং খাইতে কি টমেটো সস নিয়ে যাবেন? সেটা তো যাবেন না। ঠিক একইভাবে ওয়েবসাইট বানানো HTML দিয়ে, সেই HTML কে ডাকতে হলে আপনাকে HTTP নিয়ে যেতে হবে, অন্য কিছু নিয়ে গেলে হবে না। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত সবাই কি বুঝছি আমরা? এখানে আরেকটা প্যাচ আছে, আমরা সরাসরি পাঠাতে পারবো না, আমাদের পাঠাইতে হবে আরেকটা ওয়েতে, DNS সার্ভারে। এটা আমরা আরেকদিন পড়বো, আমাদের মূল ক্লাসের টপিকেও থাকবে। আমরা মূল ক্লাসের টপিক অবশ্য শুরুর দিকে থাকবে না, সম্ভবত 4-5 নাম্বার লেকচারে গিয়ে থাকবে। তখন আমরা প্রথম থেকেই শুরু করবো, কারণ আপনি তো ভুলে যাবেন। আর আজকে আসলে আপনাকে শেখানো আমার মেইন টার্গেট না। আজকে আমার মেইন টার্গেট হচ্ছে আপনাকে কোন ব্র্যান্ডের পড়াশোনা করতে হবে, কেমন লেভেলের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে গেলে আপনি আসলে ক্যাডার হয়ে ফেরত আসতে পারবেন। এই ব্যাপারগুলো ধরায় দেওয়া হচ্ছে আমার আজকের টার্গেট ছিল আর কি। এবং নেক্সট ক্লাসগুলো কিভাবে করবেন, কতটুকু প্রিসিশন লেভেলে আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এগুলো বুঝাই দিচ্ছি আর কি। সবাই তো বুঝতেছেন নাকি? এটা খুব জরুরি বোঝাটা। ওকে, আমরা আজকে শেষ করতে চাই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আপনাদের কোয়েশ্চেন কিছু থাকলে সেগুলোর উত্তর দেই, তারপর আমরা আপনি যদি একটু কিভাবে স্যার কিভাবে পড়বো সেই বিষয়টা যদি আরেকটু প্রিসাইসলি বলে দিতেন আপনি। আচ্ছা, কিভাবে পড়বেন? প্রথম কাজ হচ্ছে ক্লাস লেকচার ফুল ক্লিয়ারলি বুঝবেন। ফার্স্ট কাজ, ক্লাস লেকচার না বুঝে আপনি ক্লাস শেষ করবেন না, প্রথম ব্যাপার। এমন হইতে পারে যে ক্লাসে আসলে আপনি থাকতে পারেন নাই, হইতেই পারে। তারপরে হচ্ছে ক্লাসে আপনি বুঝেন নাই, বা বুঝছেন কি বুঝেন নাই, এটা অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। রিয়েলিটি, চাপাবাজি করলে তো অনেক কিছু বলা যায়, বাট রিয়েলিটি আমি যা বুঝি না এটাই তো বুঝতেছি। কিন্তু আপনি যখন নিজে পড়তে যাবেন তখন কিন্তু আপনি বুঝবেন যে আমি তো বিষয়টা ক্লিয়ারলি বুঝি নাই। তখন তো আপনার সাথে আমিও নাই, কেউ নাই আপনার সাথে। কি করবেন তখন? তখন আপনি একটু চ্যাট জিপিটি ইউজ করবেন, একটু জেমিনাই ইউজ করবেন। ফ্রিতে এআই এখনো ইউজ করা যায়। একটু এআই ইউজ করে সহজ ভাষায় ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবেন, কিন্তু ক্লিয়ারলি বুঝতেই হবে। প্রথম কাজ গেল ক্লিয়ারলি বোঝা। সেটা ক্লাস দিয়ে পসিবল হলে ক্লাস দিয়ে, ক্লাসে যদি কনফিউজ থাকেন ক্লাসের পরেও যাতে আপনি নিজে স্টাডি করে হোক, এআই দিয়ে হোক, যেভাবে হোক আপনি যাতে বুঝতে পারেন। আপনার প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে স্যার তো ক্লাসে যতটুকু পড়ানো গেছে পড়াইছে, যে কোনো একটা ব্র্যান্ডের বই থেকে আপনি সেই পুরো টপিকগুলো আবার পড়বেন। কারণ আমি পড়াইতে গিয়ে অনেক সময় ভুল তো বলতে পারি, তাই না? ইচ্ছা করে বলি নাই, বাট ভুল বলে ফেলছি। আপনি যদি সেই ভুলটাকে বাইবেল ধরে রাখেন, বিপদ। আপনি বই থেকে আবার পড়বেন, সত্য মিথ্যা জাস্টিফাই করার ট্রাই করবেন। সেকেন্ড কাজ গেল। ফার্স্ট কাজ ক্লাস লেকচার বোঝা বাই হুক অর ক্রুক। সেকেন্ড কাজ যে কোনো ব্র্যান্ডের একটা বই পড়া। থার্ড কাজ প্রিভিয়াস কোশ্চেন সলভ করা। প্রিভিয়াস BCS এর কোশ্চেন এবং ব্যাংকের কোশ্চেন, এই দুই টাইপের কোশ্চেন সলভ করে ফেলা। এই কাজগুলো যদি করতে পারেন ইনশাল্লাহ আপনি কোথাও আটকাবেন না, ভাইবা পর্যন্ত আটকাবেন না। ভাইবার জন্য আপনাকে আরো ট্রিক্স, টেকনিক্স, অ্যাটিটিউড, এগুলো অনেক কিছু শিখতে হবে। সেটা ভাইবার আগে ইনশাল্লাহ কথাবার্তা হবে, বাট ভাইবা পর্যন্ত আপনি আটকাবেন না। প্রিসাইসলি বুঝতে পারছেন কিনা যিনি কোশ্চেন করছিলেন সে বলবেন। জি জি বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, 9-10 বই কি পড়তে হবে? 9-10 বই দিয়ে আসলে খুব একটা কাজ হবে না। এখন যেই মানের কোশ্চেন হয় 9-10 বইয়ে আসলে লাভ হবে না। ইন্টারমিডিয়েটের বইটা পড়তে পারেন, 9-10 বই পড়তে পারেন, পড়তে তো সমস্যা নাই, পড়বেন, কিন্তু ওইটুকু পড়লে আসলে হবে না। ইন্টারমিডিয়েটের বইটা বলেন। ইন্টারমিডিয়েটে তো হইতেছে আমি যখন এখনো মনে হয় ওটাই আছে যে টেক্সট বুক প্রোভাইড করে এনসিটিবি কর্তৃক, টেক্সট বুক ইয়ে করা আছে, ওইটা পড়বো নাকি যে মাহবুবুর রহমান কিংবা অক্ষরপত্র যে এরকম মোটা মোটা বই ইয়ে করে সেগুলো পড়বো? আচ্ছা, মোটামোটা বইগুলা কালেকশনে রাখবেন, যে কোনো একটা,
ঠিক আছে, তারপরেও কোনটা কোন জায়গা থেকে পড়বেন এগুলো বলে দিব, পুরো বই পড়তে হবে না। আপনাকে ওইখানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আপনার তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে না, ওই চ্যাপ্টারটাই লাগবে না। তারপর সেখানে আপনার HTML ফুল কোড লেখা আছে, আমার HTML থেকে লাগবে HTML এর ফুল মিনিং কি, ওইটুকু হইলেই হবে। কিন্তু HTML এ হেডার ফাইল কোনটা শো করবে কোনটা শো করবে না, তারপরে হচ্ছে হেডলাইন H1 দিব না H6 দিব, এইটা তো আমাদের দরকার হবে না। সো ইন্টারমিডিয়েটের বই যত মোটাই হোক না কেন সবটুকু আমার দরকার হবে না, কোনটা দরকার হবে বলে দিব আপনাকে, টেনশন করার কিছু নেই। ঠিক আছে, বইটা রাখবেন। জি। আমার কথা হলো বই রাখাই একটু কার্পণ্য না করাই ভালো, বই রাখার ক্ষেত্রে কার্পণ্য না করা। না না না, আমি বলছিলাম যে পড়ার ক্ষেত্রে আপনি যেহেতু ওই যে টেক্সট বুক পড়ার কথা যেহেতু উঠে আসলো, পিএসসি ওই সিলেবাস কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পিএসসির সিলেবাস আজকেই ডাউনলোড দিবেন। হ্যাঁ এটা প্রিন্ট করা আছে যদিও, ঠিক আছে। তাহলে তো আছেই, পিএসসির সিলেবাস প্রিলি এবং রিটেন বোথ আপনার কাছে থাকবে। Sure. ওকে, তাহলে আমরা আজকের মতো শেষ করি, আজকে আমার একটু একটা জায়গায় যেতে হবে কাজে, সো আজকের মতো আমরা এখানে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার। সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকার জন্য।